আজ শুভ বড়দিন উৎসব আনন্দে মেতেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতকে জুলাই অভ্যুত্থানের শহীদ সাজিয়ে মামলা, নিরীহ মানুষকে হয়রানি, শহীদের অনুদান লোপাট। বাড়ির দেওয়ালে বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠককে হত্যার হুমকি, আতঙ্কিত পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। চাঁদপুরের জাহাজে 7 খুনের রহস্য কাটেনি, তদন্তে আলাদা 3 কমিটি। জাহাজ মালিকের মামলা, বাবুর্চি জুয়েলের দাফন সম্পন্ন। এবং কুষ্টিয়ায় মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানের দৈরথ্য, প্রায় ঘটছে দুর্ঘটনা। লাইসেন্সবিহীন যান বন্ধে তৎপর, দাবি পুলিশের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। শুভ বড়দিন আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গির্জাগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়, সাজানো হয়েছে গোশালা, ক্রিসমাস ট্রি। সকাল থেকে চলছে বিশেষ প্রার্থনা। বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানকে বলা হয় খ্রিস্ট জাগ। ফিলিস্তিনের বেথেলহেমে যীশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতির কল্যাণে সত্য ও ন্যায়ের পথে চলার শপথ নেন। উৎসব নির্বিঘ্ন করতে গির্জাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা, উৎসব আয়োজন। এ বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। বড়দিনের সার্বিক আয়োজন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি কাকরাইলের গির্জায় রয়েছি। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু এখানকার যে ফাদার রয়েছেন তিনি কিন্তু তাদের প্রার্থনার যে কার্যক্রম, সেই প্রার্থনার কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার পিছনে কিন্তু এই যে প্রার্থনালয় আছে, সেই প্রার্থনালয় থেকে কিন্তু যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রার্থনার কার্যক্রম সেটি শেষ করে কিন্তু মূলত যে বড়দিনের যে উৎসব, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে যে পারিবারিক উৎসব সেটি কিন্তু উদযাপন করা শুরু করেছে। এবং আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানকে সকাল থেকে কিন্তু সকাল 8:30টার দিকে মূলত এখানের প্রার্থনাটা শুরু হয়। পরবর্তীতে কিন্তু এখানকার যে গির্জার যে ফাদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলি। এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা কিন্তু দেশ ও জাতির কল্যাণে কিন্তু প্রার্থনা করে এবং এর পাশাপাশি কিন্তু এখানকার যেই পরিবেশ, সেই পরিবেশ দেখে কিন্তু দেখাই যাচ্ছে যে খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু এই বড়দিনটি উদযাপন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণীর মানুষরাও কিন্তু এসেছেন। এর পাশাপাশি যে পুরো চার্চ জুড়ে কিন্তু আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু এখানকার যে যীশু খ্রিস্টের যে জীবনী, সেই জীবনীর কিন্তু কিছু আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এখানকার যে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু খুবই জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে কেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার সেই জন্য কিন্তু গতকালকে থেকে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন মহড়া কার্যক্রম কিন্তু চালিয়েছেন। তবে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের প্রার্থনা কার্যক্রম শেষে কিন্তু বড়দিনের যেই উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু পালিত হচ্ছে। আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানকার যেই যারা এসেছে তারা কিন্তু সকলেই স্বাচ্ছন্দ্যে কিন্তু মূলত এই স্থানগুলোতে এসেছেন। আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করেছি এখানকার মানুষের সাথে কথা বলতে, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মূলত স্বাচ্ছন্দ্যে কিন্তু এই গির্জায় এসেছেন এবং গির্জার যে প্রার্থনা কার্যক্রম, সেই প্রার্থনা কার্যক্রম সেরে কিন্তু তাদের যে বড়দিনের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা মেতে উঠেছেন এবং বিভিন্ন স্থানে যাবেন, পরিবারদের সাথে ঘুরবেন, যেমনটা বিভিন্ন ধর্মাবলম্বীরা করেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে। তারই ধারাবাহিকতায় কিন্তু বড়দিনের যেই তাৎপর্য, সেই তাৎপর্যপূর্ণ দিনগুলোকে যারা এই খ্রিস্ট ধর্মের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু এসেছেন, তাদেরকে এই দিনটাকে যেন আরও বেশি সুন্দর এবং ভালোভাবে উদযাপন করা যায়। এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল গির্জা থেকে বড়দিনের সর্বশেষ তথ্য।
আপনাকে ধন্যবাদ আদিত্য। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখুন। বড়দিন উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও জামাল বাদশা। আমরা প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী শাহেদ। এবং শাহেদ, আমাদেরকে একটু জানাবেন যে কেমন উচ্ছ্বাস দেখছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে এবং কি কি আয়োজন থাকছে আজ? যদি বলি যে খ্রিস্টান ধর্মদের সবচেয়ে বড় উৎসব যে বড়দিন, সেটি উদযাপন করা হচ্ছে। আমরা আছি উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে। এখানে ঠিক 9:30টায় তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখন প্রার্থনা সঙ্গীত করছেন। এছাড়া রাজশাহীর আশেপাশের যে এলাকাগুলি আছে সেখান থেকেও খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে এসেছেন। এবং আমরা যদি দেখি যে যীশু খ্রিস্টের আগমনের জন্য যে ধরনের আবহ এখানে তৈরি করা দরকার, তারা সেটি তৈরি করেছেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মাবলম্বীরা তাদের এই দিনকে ফোন করছেন। রাজশাহীর যে চার্চ আছে সবগুলিতেই কোথাও আমরা দেখেছি যে উল্লেখ করার মতো এবং নির্বিঘ্নে যাতে ধর্মাবলম্বীরা এই উৎসবটিকে পালন করতে পারেন সেজন্য তারা এখানে আয়োজন করছে। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আজকের দিনটি কিভাবে কাটাচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, খুবই মনে খুব ফুর্তি, সবার সাথে বড়দিন উপভোগ করতেছি। ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন স্বামী সন্তান নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা পারি নতুন বছর শুরু করতে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন, আপনার ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন? দিনটি কেমন যাচ্ছে? দিনটি খুব ভালো যাচ্ছে। আমরা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে আছি, একসাথে বড়দিন করছি। যাক, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আমাদের ছেলে বাচ্চারা যাতে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পায়, এই প্রার্থনা করছি। একটা বিষয় জানতে চাই যে সবসময় আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা থাকে, তেমন কোনো পরিস্থিতির মুখোমুখি এবার হয়েছেন কিনা? না, তেমন কোনো হয়নি, ভালো আছে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি জানছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি বলছিলাম, এবার কিন্তু তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা যদি দেখি যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই দিনটিতে তাদেরকে আরো সম্মান জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও এসেছেন। তারা বিভিন্নভাবে এখানে যারা আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন এই ক্যাথিড্রাল চার্চে যারা আছেন তারা। এবং ভেতরে আমরা দেখেছি যে প্রার্থনা সঙ্গীতটি চলছে এবং বলা যায় যে আজকে এই যে চার্চটিতে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশ বড়দিন পালন করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি লালমনিরহাটের সহকর্মী জামাল বাদশার কাছে। জামাল বাদশা। আসলে সারা দেশের লালমনিরহাটেও কিন্তু সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বড়দিনের যে উৎসব সেটি শুরু হয়েছে এবং এরই মধ্যে যে লালমনিরহাটের 17টি গির্জায় এবারে বড়দিন পালিত হচ্ছে, সেই বড়দিনকে ঘিরে কিন্তু আরাধনা এবং প্রার্থনা শুরু হয়েছে। আসলে সকাল থেকেই ভক্তবিন্দুরা আসছেন এবং গির্জায় গির্জায় ঘুরছেন, তাদের প্রার্থনা কিন্তু আসলে চাচ্ছেন এবং তাদের যে মনের ইচ্ছা সেগুলো প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈশ্বরের কাছে তারা বিশ্বের শান্তি এবং নিজেদের শান্তির জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন। একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু আপনারা এই আজকে সকালে যে আরাধনা এবং প্রার্থনা করলেন, আপনারা ঈশ্বরের কাছে কি চাইলেন? ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য। আজকের দিনটা আমাদের খ্রিস্ট ধর্মের বিশেষ একটি দিন, যা আমরা আত্মিকতায় পালন করি। আজকের দিনে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তি কামনার জন্য একত্রিত হয়েছি। আর আজকের দিনে সারা বিশ্বের মানুষ আত্মিকভাবে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তি কামনা করবে, যেন আমরা পৃথিবীতে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারি, সেজন্য। ধন্যবাদ। আসলে সব মিলে যদি বলতে চাই যে শুধুমাত্র আজকের এই সকালবেলা যে আরাধনা আছে এমনটি নয়, এর পরেও কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। আর আরাধনা থেকে শুরু করে দুপুরের ভোজ এবং
জেলা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আসলে এই নানা আনুষ্ঠানিকতা চলবে। সব মিলিয়ে বলতে চাই যে সকাল থেকে কিন্তু নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বড়দিন পালন করছে সব খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই ছিল লালমনিরহাট থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ খবর। তো রাজশাহী ও লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো রয়েছে নানা আয়োজন। সেখানে ভিড় করছে খ্রিস্ট সম্প্রদায়ের শিশু সহ সব বয়সী মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, অভিজাত হোটেলে বড়দিনের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। রাজধানীর বড়দিন উপলক্ষে 5 তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন এবং সেখানে অনেক বয়সী মানুষ কিন্তু ভিড় করছে এবং এই বিষয়ে সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, অভিজাত হোটেলগুলোতে বড়দিনের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। হোটেল সোনারগাঁওয়ে, এবং আপনাদের দেখাতে চাই যে হোটেল সোনারগাঁও সেজেছে ক্রিসমাসের বর্ণিল সাজে, এবং বড়দিনের বর্ণিল সাজ যদি দেখাতে চাই সেখানে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে হোটেল সোনারগাঁও বিভিন্ন রঙে বিভিন্ন আয়োজন নিয়ে জড়ো হয়েছে এবং এখন এই হোটেল সোনারগাঁওয়ে জড়ো হয়েছে অনেক দর্শনার্থীরা এবং সেই সাথে যারা আছেন তারাও এখানে এসেছেন এবং সেই সাথে তারা বিভিন্ন আয়োজন দিনব্যাপী আয়োজন তারা করেছেন এবং আমরা জানতে পেরেছি বেলা 11:30টার দিকে সান্টা ক্লজ উঠবেন এখানে। আমরা এখানে শিশুদেরকে দেখতে পেয়েছি যে শিশুরা বাবা মায়ের হাত ধরে এসেছে এবং এই যে বিভিন্ন সাজ বা সান্টা ক্লজকে নিয়ে তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেই উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। তারা বিভিন্ন জায়গায় তারা কি উপহার পাওয়ার জন্য বা উপহার পেয়েও খুবই আনন্দিত এবং এই যে সোনারগাঁওয়ের মধ্যে সাজ এবং এই সাজের জন্য কিন্তু তারা যে বর্ণিল সাজ আপনারা দেখছেন সেই বর্ণিল সাজে কিন্তু দর্শনার্থীদেরকে আকৃষ্ট করছে। দর্শনার্থীরা আসছেন, ছবি তুলছেন এবং বড়দিন উদযাপন করছেন। আপনারা জানেন যে বড়দিন হচ্ছে এই দিনে যীশু খ্রিস্টের জন্ম এবং শান্তির বার্তা বয়ে নিতেই কিন্তু এই পৃথিবীতে তার প্রবর্তন এবং সেই সাথে প্রতি বছর খ্রিস্ট ধর্মাবলম্বীরা খুবই উৎসাহ উদ্দীপনা এবং নানা বর্ণিল আয়োজনে তারা এখানে আসেন এবং দেখাতে চায় যে বাচ্চাদের যে আগ্রহটা, যে বাচ্চারা এই দিনে যে আনন্দ করে বা বাচ্চারা যেভাবে আসে এবং সান্টা ক্লজের জন্য প্রতীক্ষায় থাকে, সান্টা ক্লজ আসবে তাদেরকে উপহার দিবে বা এই যে ক্রিসমাস ট্রি থাকবে, ক্রিসমাস ট্রি নিয়েও তাদের যেই আনন্দ। আমরা একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই শিশুটির সাথে। তো আজকে তো ক্রিসমাস ডে, কেমন লাগছে দেখে এত সাজসজ্জা? ভালো। কি দেখলে আজকে? আজকে জায়গায় গেছি। নাম স্যান্টাকে দেখেছো? না, আজকে দেখি না। স্যান্টাকে মানে স্যান্টার জন্য কি অপেক্ষা করছো? আমরা শুনছিলেন যে শিশুটি জানাচ্ছিল যে তার সান্টা ক্লজের প্রতি আগ্রহ আছে এবং সান্টা ক্লজ কখন আসবে সেই জন্য সে অপেক্ষা করছে সকাল থেকে এবং আজকেই হয়তো দিন যেদিন বাবা মার সাথে সকলে ঘুরে বেড়াবে এবং বিভিন্ন গির্জা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং আনন্দ করবে। সেই সাথে আনন্দের সাথে সাথে সারাদিন ব্যাপী এরকম চলতে থাকবে এবং আমরাও আপনাদেরকে খবরাখবর জানাবো। তো এই ছিল হোটেল সোনারগাঁও থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন এবং এই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। ক্রিসমাস উদযাপন করছে গোটা বিশ্ব। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশে দেশে নজর কাড়া সাজসজ্জা। উত্তর গোলার্ধের নিজ বাড়ি থেকে ভ্রমণে বেরিয়েছেন সান্তা ক্লজ, সাথে উপহারের ছোলা। তবে যিশুর জন্মভূমি ইসরায়েলের বর্বরতায় রক্তাক্ত। দ্বিতীয় বছরের মতো মধ্যপ্রাচ্যে নেই আড়ম্বর উৎসব আমেজ। রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্ট। উত্তর গোলার্ধে চিরচেনা পোশাকে সান্তা ক্লজ, সাথে লাল রঙের ঝোলায় বাহারি উপহার। শিশুদের মাঝে বিলি করতেই নোরারে যাত্রা। এক নজর তাকে দেখতে তাই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে হাজির বহু মানুষ।
বড়দিনের বিশেষ চরিত্র গ্রিঞ্জের অবয়বে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গ্রিঞ্জ ঝাঁপিয়ে পড়লেন মাদক চোরা কারবারিদের ওপর। নাট্যচিত্রের মতো বাস্তবেই পেরুতে উপস্থাপন করছেন খ্রিস্টীয় অনুসারীরা। লাতিন আমেরিকার দেশটির মতো বড়দিনের আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। বর্ণিল সাজ ইউরোপ আমেরিকায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্রিসমাস বার্তায় দেশটির জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কেয়ার স্টারমার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই বছর তাদের ক্রিসমাস অন্যদের সেবা করে কাটাবেন। আমাদের NHS এবং জরুরি পরিষেবাগুলো, আমাদের সশস্ত্র বাহিনী, গির্জা এবং দাতব্য সংস্থা যারা এই বড়দিনে প্রত্যেক ব্যক্তিকে স্বাগত জানাবে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এদিকে দুবাইয়ে নজরকাড়া আলোকসজ্জার পাশাপাশি উল্লাসে মাতোয়ারা খ্রিস্ট ধর্মানুসারীরা। আল বারাড়িতে বিশেষ এই আয়োজনের জন্য মরুময় প্রান্তর ঢেকে ফেলা হয়েছে বরফে। সান্তাক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে ঝরছে কৃত্রিম তুষারপাত। পাশাপাশি ব্যবস্থা রয়েছে আইস স্কেটিং ও ট্রেন ভ্রমণের। সব ধরনের মজার খেলায় অংশ নিয়েছি। ট্রেনে চড়ার পাশাপাশি সান্তার সঙ্গে দেখা করেছি। ভালো অভিজ্ঞতা ছিল, কারণ শিশু এমনকি প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা ছিল। মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানে ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। কেউ বা কিনছেন ছোটদের জন্য উপহার, আবার কেউ বা এই সময়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। খুবই সুন্দর করে শহর সাজানো হয়েছে। মিশরের প্রতিটি মানুষই নিজেদের মতো বড়দিনকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন। তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। টানা দ্বিতীয় বছরের মতো ক্রিসমাসেও আড়ম্বর নেই বেথেলহেমে। আয়োজনহীন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননও। বিভিন্ন দেশ বড়দিনের প্রস্তুতি নিলেও সাদামাটা কিউবা। অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে আলোকবাতি বলতে একমাত্র চাঁদের আলো। তবে বারবার ব্ল্যাক আউটের মাঝেও জেনারেটর দিয়ে চার দেয়ালের মধ্যে সাধ্যমতো আয়োজন করছেন কিউবানরা। সান্তা ঝুলিত করে কিউবার জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে, এই আশা সাধারণ মানুষের। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে জুলাই আগস্ট বিপ্লবে হত্যা দেখিয়ে মামলা করে শত শত মানুষকে হয়রানি করেছে একটি পরিবার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকেও লাখ টাকা অনুদান হাতিয়েছে পরিবারটি। দেশ টিভির ক্যামেরার সামনে অকপটে স্বীকারও করেছেন তা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ সপ্তদশ পর্ব নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেনের সহযোগিতায় অনুসন্ধান করেছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীর মিনারুল ইসলাম গত 20 জুলাই নারায়ণগঞ্জে নিহত হয় সড়ক দুর্ঘটনায়। তবে তাকে জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে 132 জনকে আসামি করে মামলা করেছে তার ভাই নাজমুল। এমন মিথ্যা মামলার রহস্য অনুসন্ধানে দেশ টিভি টিম মিনারুলের মৃত্যু রহস্য জানতে প্রথমে সিটি কর্পোরেশনের জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভার যাচাই করি আমরা। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়। আমি আসার পরে এটা সার্ভার চেক করে দেখছি, ওনার আম্মা আমার কাছে আসছিলেন, তো সার্ভার চেক করে দেখছি যে রোড অ্যাক্সিডেন্ট উল্লেখ করা আছে। এটুকুই জানি, তার বেশি কিছু আমি জানি না। তাহলে কেন জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে হত্যা মামলা করেছে পরিবার জানতে বাদীর মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে দিক বেদিক কথা শুরু করেন তিনি। তখন মামলাটা আমি আসলে করতে চাই নাই, তারপরে আপনার ওই হয়ে গেছে আর কি। ওই একজনের সঙ্গে গেছিলাম, ওনারা অন্যদের সাথে দ্বন্দ্ব, ওনারা আপনার মামলাটা দিয়েছে। একে তো মিথ্যা মামলা, তার উপর ঘটনাস্থল নারায়ণগঞ্জ, আর অনেক আসামি রাজশাহীর। গ্রেপ্তার থেকে বাঁচতে মাসের পর মাস পালিয়ে বেড়াচ্ছে আসামি হওয়া নিরীহ মানুষগুলো। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে তদন্ত করে মিথ্যা মামলা খারিজের আবেদন করবেন তারা। আমাদের যে কোনো মামলা করার অধিকার যে কোনো নাগরিকের আছে, মামলা যে কেউ করতেই পারে, এর জন্যই তো তদন্ত। আমরা তদন্ত করে যদি দেখি ঘটনা মিথ্যা, আমরা ফাইনাল দেব। সড়ক দুর্ঘটনায় নিহত মিনারুলকে 24-এর বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে নিহত দেখিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা অনুদান নিয়েছে তার স্ত্রী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বগুড়ায় আহসান হাবিব নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সদর উপজেলার নওদাপাড়া এলাকার ওই সহ সমন্বয়কের বাড়ির দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হতে
গ্রাফিতি এঁকেছে দুর্বৃত্তরা। এ নিয়ে তোলপাড় পুরো জেলা। আর এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। যদিও পুলিশ বলছে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বাড়ির দেয়ালে কালো রঙে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সারা দেশে একদিকে যখন জুলাই আন্দোলনে আহত হাজার হাজার শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় লড়াই করছেন বিভিন্ন হাসপাতালের বিছানায়, ঠিক তখন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে গ্রাফিতি এঁকে দেয়া হয়েছে মৃত্যুর এমন হুমকি। এ ঘটনায় বগুড়া সহ দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া সদরের নাওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিবের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহসান ও তার পরিবারের সদস্যরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এটা আমাদের পরিবারের সবার জন্যই তো ঝুঁকিপূর্ণ। ওইটা আমাদের দেওয়ালে লেখা আছে সবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই এটা সুস্থ তদন্ত করে বিচার করা হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এটা দোসরেরা এই কাজটি করেছে। এই ঘটনায় উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও। দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের এখনো 5 মাস ঠিকঠাক মতো পেরোয়নি। এখনো শত শত শিক্ষার্থী যারা অঙ্গহীন হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার অভাবে তারা এখানে এত কিছু হয়ে আছে। তার মধ্যে আসলে দুর্বৃত্তরা কিভাবে সাহস পায় এই ঘটনা ঘটানোর জন্য? পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। এই সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা পুলিশ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছি এবং এই বিষয়ের আদ্যপান্ত উন্মোচন করার চেষ্টা করেছি। শনাক্ত করা যায়, যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। আহসান হাবিব বগুড়া সদরের নাওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। উদ্বেগজনক এই ঘটনার ইতিমধ্যে খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ কেন্দ্রীয় সমন্বয়করা। হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড ও 7 মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজ মালিকদের পক্ষে মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে চাঁদপুর জেলার প্রশাসন, জেলা পুলিশ ও নৌ পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত চাঁদপুরের মেঘনা নদীতে নির্মম হত্যাকাণ্ডের জাহাজের বাবুর্চি রানা। মঙ্গলবার রাত 10:30টার দিকে জেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্ডাং গ্রামে স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে রাত 9টার দিকে চাঁদপুর থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ ভাগ্যকুল গ্রামে পৌঁছায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা এ সময় কান্নায় ভেঙে পড়েন। নিহত রানার পরিবারে 5 ভাই 1 বোন আছে বলে জানা গেছে। মিরপুর 11 নম্বর সেকশনের বিহারি ক্যাম্পের একটি বাসায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 10:15টার দিকে হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখতে পান তারা। তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলে তারা। বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক নাসরিন জানান আগুন কিভাবে লেগেছে সেটা জানেন না তারা। ঘরে থাকা আসবাবপত্র সহ ব্যবসার সবকিছু পুড়ে গেছে। প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে তার। কুষ্টিয়ার মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। এসব যানের নেই কোনো অনুমোদন, চালকদের নেই কোনো প্রশিক্ষণ। পুলিশ বলছে সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধে কাজ করে যাচ্ছেন তারা। ইরফান আরার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবাধেই চলছে নসিমন, করিমন, 3 হুইলার সহ 3 চাকার এসব অবৈধ যান, যা মহাসড়কে সাধারণ পথচারীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে পথচারীদের। গত 2 মাসে এ জেলায় 100-এরও অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 16 জনের, আর আহত হয়েছে 50 জনেরও অধিক। বৈধ যান চালকেরা বলছেন অবৈধ যানের কারণেই মহাসড়কে বাড়ছে
দুর্ঘটনা। এসব যানের নেই কোনো লাইসেন্স, ড্রাইভারদেরও নেই কোনো প্রশিক্ষণ। তাই মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি তাদের। ভ্যান চালায়, রিক্সা চালায়, নসিবন করিবন সবই তো অবৈধ। এদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, খুব হাতে কলমে ট্রেনিংও নাই। এদের কোনো লাইসেন্স নাই, এটা এদের চলাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে না ওদের কারণে হয়। আমরা চাই যে ওগুলো মহাসড়কে অন্তত না চলা। আর কুষ্টিয়ার মহাসড়কগুলোতে তাপিয়ে বেড়ানো অবৈধ এসব যান চালকেরা গাড়ির কাগজ বা প্রশিক্ষণ না থাকার বিষয়টি স্বীকার করে বলছেন কোনরূপ বাধা ছাড়াই মহাসড়কে যানবাহন চালাচ্ছেন তারা। না, আমাদের লাইসেন্স নাই। গাড়ির লাইসেন্স দেয় পৌরসভার থেকে, ভ্যানের লাইসেন্স দেয়। হ্যাঁ, ওটা নিষেধ, কিন্তু আমাদের তো চলতে হয় রাস্তায়। এটা তো অবৈধ কিছু না, এগুলো তো সরকার আনেছে, এগুলো তো বাংলাদেশের কেউ তৈরি করেনি। আমাদের পেটের দায় এগুলো আমাদের চালাতেই হয়। পুলিশ আগে বলতো আপনার শহরে যেগুলো আপনার লাইসেন্স দিত শহরে পরিষেবায় চালাইতাম। প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব অবৈধ যানবাহন, এমনটাই মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ এসব যান চলাচল বন্ধের পাশাপাশি এসব তৈরির কারখানাগুলোর দিকেও নজর দেওয়ার দাবি তাদের। হাইওয়েতে যতগুলো দুর্ঘটনা সাম্প্রতিককালে হচ্ছে, বেশিরভাগ দেখা যাচ্ছে ওই অটো, ওই নসিমন করিমন, ওই আলম সাধু, এই সমস্ত 3 চাকার বাহনগুলো, এগুলোর নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর ব্যাপার। কারখানাগুলো তাদের উপরে সরকারের একটা অবশ্যই একটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। সে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি তৈরি করতে পারে তবে তারা নিবন্ধন পাবে। তবে হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। অভিযানও রয়েছে অব্যাহত। অভিযান অব্যাহত আছে। আমরা প্রত্যেকদিন মামলা দিচ্ছি। আমরা আজকেও আমাদের মামলা হচ্ছে। আমরা কঠোর দিন আমাদের ডিআইজি স্যার আসছিল, ডিআইজি স্যার আমাদের নির্দেশনা দিয়ে গেছে। আমরা সেই নির্দেশনা মোতাবেক অবৈধ যানের পিছনে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলেই কমবে সড়কে প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশু সহ নিহত হয়েছেন অন্তত 15 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার পাখতিকা প্রদেশের বারমাল জেলায় 7টি গ্রাম লক্ষ্যবস্তু করে পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলা চালায়। এতে বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি পাকিস্তান। তবে এ হামলার নিন্দা জানিয়ে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ায় একটি ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় বিক্ষোভ করেছে জনগণ। সোমবার সিরিয়ার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর সিকিলাভিয়ায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভে নামে শত শত খ্রিস্টান ধর্মাবলম্বী। ফুটেজে দেখা যায়, ক্রিসমাস উৎসব প্রস্তুতির আগের রাতে মুখোশধারী ব্যক্তিরা অজ্ঞাত তরল ছুড়ে দিচ্ছে ক্রিসমাস ট্রিতে। তবে তারা আগুন নেভাতে চেষ্টা করছে নাকি আগুন আরও ছড়িয়ে দিচ্ছে তা স্পষ্ট নয়। এ ঘটনা বিদেশি যোদ্ধাদের আটক করা হয়েছে বলে দাবি হায়াত তাহরির আল শামের। এরপর এইচটিএস এর একজন ধর্মীয় নেতা উপস্থিত জনতার মধ্যে এসে সকলের আগেই ক্রিসমাস ট্রি ঠিক করে দেওয়ার কথা জানান। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যুদ্ধ, লড়াই, সীমান্ত সংঘাত যত বাড়ছে, রাষ্ট্রগুলোর সামরিক খাতে খরচও তত বাড়ছে। 2024 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয়ে কোনো দেশের অবস্থান কি এবং কেমন ছিল, তার প্রভাব এবং তা নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে।
নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সতর্কবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আজ। একদিকে সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার কথা বলছেন বিশ্ব নেতারা, অন্যদিকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করে একের পর এক দেশে যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার মানুষকে প্রাণে মারার নিখুঁত পরিকল্পনা করছেন তারা। তার জন্য প্রতি বছর সামরিক খাতে খরচ রেকর্ড হারে বাড়িয়ে চলছে নানা দেশের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসকরা। আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ। গাজা, লেবানন আর সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে পুরো অঞ্চলে। আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে সংঘাত। লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাষ্ট্রগুলোর সামরিক ব্যয়। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সামরিক ব্যয় আর অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে এই প্রতিষ্ঠান। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। 2024 সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে খরচ করেছে 824.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2023 অর্থ বছরের তুলনায় 26.8 বিলিয়ন বেশি। পরের দুটি নাম যথাক্রমে চীন ও রাশিয়ার। চীনের সামরিক খরচ 296 বিলিয়ন ডলার, আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া সামরিক খাতে 109 বিলিয়ন ডলার খরচ করেছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ও সৌদি আরব। বিশ্বের সামরিক দিক থেকে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের সামরিক খরচ 83.6 বিলিয়ন ডলার, সৌদি আরবের 75.8 বিলিয়ন ডলার। তালিকায় যুক্তরাজ্য ও জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য খরচ করেছে 74.9 বিলিয়ন ডলার, জার্মানি 66.9 বিলিয়ন ডলার। মস্কোর বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটি এবছর সামরিক খাতে 64.8 বিলিয়ন ডলার খরচ করেছে। নবম অবস্থানে থাকা ফ্রান্স খরচ করেছে 61.3 বিলিয়ন ডলার। আর শীর্ষ 10-এর সবশেষ নামটি জাপানের। সামরিক খাতে 50.2 বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের এবারের তৈরি করা তালিকায় স্থান পায় সর্বমোট 145টি দেশ। তালিকা অনুযায়ী চলতি বছর সামরিক শক্তিতে শীর্ষ দেশ হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে সংকটগ্রস্ত মানুষ ক্রমশই আরও সোচ্চার হচ্ছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, স্লোগান তুলছেন যুদ্ধের বিরুদ্ধেও। শাসকরা একদিকে অন্য দেশের ওপর তাদের আধিপত্য বজায় রাখতে এবং পুঁজিবাদী বাজারকে কিছুটা হলেও চাঙ্গা করতে পুঁজি করছে অস্ত্রকে। ফলে পুঁজিবাদী অর্থনীতির অনিবার্য পরিণাম যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে ফকিরাপুলকে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। জুবায়নুরের ম্যাচ রিপোর্ট। বসুন্ধরা কিংস অ্যারোনাতে চট্টগ্রাম আবাহনীকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলাই করেছে মোহামেডান। ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। শুরুতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে চট্টগ্রাম আবাহনী, তবে নিজেদের শক্তিমত্তার ভুল প্রদর্শনীতে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় আকাশী নীলদের। প্রথমার্ধে স্কোর লাইন 2-0 করে মোহামেডান। ম্যাচে 11 মিনিটে মিডফিল্ডার মুজাফফর এবং 14 মিনিটে গোল করেন সোলেমান দিয়াবা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে সমন্বয়হীনতার সুযোগে মোহামেডান গোল পেয়েছে আরও 4টি। 51 মিনিটে দুর্দান্ত হেডে তৃতীয় গোল করেন আরিফ হোসেন। 69 মিনিটে রাজু আহমেদ জিসান স্কোর লাইন 4-0 করেন। আরিফের আরও একটি সহায়তা থেকে 77 মিনিটে মোহামেডানকে 5-0 এগিয়ে দেন আরেক তরুণ সৌরভ দেওয়ান। আর চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুয়েল মিয়া। 6-0 গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা। অন্যদিকে গ্রুপ পর্বের আরেক ম্যাচে দুপুর 2:30টায় রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় ফকিরের পুল ও রহমতগঞ্জ।
12 মিনিটে মিরাজ হোসেন অপির গোলে এগিয়ে যাওয়া রহমতগঞ্জ প্রথমার্ধ শেষ করে 2-0 গোলে এগিয়ে থেকে যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোল করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার নাবিব নওয়াজ। দ্বিতীয়ার্ধে 56 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নাবিব। 53 মিনিটে ঘানার ফরওয়ার্ড স্যামুয়েল বোয়েটাং রহমতগঞ্জকে 4-0 গোলে এগিয়ে দেন। 72 মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে 5-0-তে নিয়ে যান নাবিব নওয়াজ। আর অতিরিক্ত সময়ে গোল করে ফাহিম নূর তোহা ব্যবধান নিয়ে যান 6-0-তে। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।